আজকে আলোচনা করব ডেমোগ্রাফি ইন ইন্ডিয়া। ডেমোগ্রাফি কি? ডেমোগ্রাফি বলতে ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনসাধারণ বা জনগণ। গ্রাফি মানে হচ্ছে সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক স্টাডি, অর্থাৎ জনসাধারণের যে স্ট্যাটিস্টিক্যাল ম্যাথামেটিক্যাল স্টাডি, সেই স্টাডিকে বলা হয় ডেমোগ্রাফি। এবং ডেমোগ্রাফির যে সংজ্ঞা, তাতে বলা হয়েছে demography is a statistical and mathematical study of the size, composition, spatial distribution of human population and of changes over time in this respect through the operations of the five processes of fertility, mortality, marriage, migration and social mobility. এই ভিডিওতে যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো ম্যালথাসিয়ান যে থিওরি রয়েছে পপুলেশনের যে গ্রোথ নিয়ে, সেটা নিয়ে বিশ্লেষণ করব। সঙ্গে ডেমোগ্রাফিক যে ট্রানজিশন থিওরি সেটি আলোচনা করব, এবং পপুলেশন, ভারতবর্ষে যে পপুলেশন রয়েছে তার যে এজ কম্পোজিশন বা এজ গ্রুপ রয়েছে, তার গ্রোথ এবং তার যে সংখ্যা, সেগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ডেমোগ্রাফিক অ্যাট্রিবিউটস নিয়ে আলোচনা করব। এছাড়া আলোচনা করব ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ও হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এবং লাস্ট বাট নট লিস্ট পপুলেশন পলিসি নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। ম্যালথাসিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথ, এতে যে বিষয়টি অর্থনীতিবিদ থমাস রবার্ট ম্যালথাস 1798 সালে অ্যান এসে অন দি প্রিন্সিপালস অফ পপুলেশন নামক নিবন্ধে উল্লেখ করেছিলেন যে জনসংখ্যার বৃদ্ধি হয় জ্যামিতিক প্রগতিতে বা জিওমেট্রিক প্রোগ্রেশনে, কিন্তু খাদ্য উৎপাদন হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা গাণিতিক প্রগতিতে। খাদ্য উৎপাদনের ক্ষেত্রে যে এই হ্রাসমান বৃদ্ধি, তার মূল কারণ হচ্ছে যে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে যে নীতিটি অনুসরণ হয় সেটি হচ্ছে ল অফ ডিমিনিশিং রিটার্নস অফ ফুড। ম্যালথাস দুটি বিষয়ে তত্ত্ব প্রদান করেছেন, একটি জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন, ও দ্বিতীয়টি হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে সেই বিষয়ে তিনি উল্লেখ করেছেন। জনসংখ্যা বৃদ্ধি যদি জ্যামিতিক প্রগতিতে হয়ে থাকে, সেটি উদাহরণ হিসেবে এখানে বলা যেতে পারে 2, 4, 8, 16 এইরকম পদ্ধতিতে জনসংখ্যার বৃদ্ধিটি হয়ে থাকে। অপরদিকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা গাণিতিক প্রগতি, যেটি 2, 4, 6, 8 এই পদ্ধতিতে খাদ্য উৎপাদন হয়ে থাকে। জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনের যে সম্পর্ক, সেখান থেকে যে ডিসইকুইলিব্রিয়াম সৃষ্টি হয়, অর্থাৎ খাদ্য উৎপাদনের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির যেহেতু সমানতা থাকে না, বা খাদ্য উৎপাদন যেহেতু হ্রাসমান পদ্ধতিতে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের যে স্কারসিটি দেখা যায়, তার ফলে যে ভারসাম্যহীনতার সৃষ্টি হয় বা স্টেট অফ ডিসইকুইলিব্রিয়াম সৃষ্টি হয়, সেটি নিয়ন্ত্রণ করবার জন্য দুটি পদ্ধতির কথা তিনি বলেছেন। একটি হচ্ছে পজিটিভ চেক আর একটি প্রিভেন্টিভ চেক। পজিটিভ চেক যেটি ইতিবাচক নিয়ন্ত্রণ, এটিকে বলা হয় আবার প্রাকৃতিক যে নিয়ন্ত্রণ সেটি। অপরদিকে প্রতিরোধক নিয়ন্ত্রণ, যেটি ব্যক্তি সৃষ্ট যে নিয়ন্ত্রণমূলক যে নীতি, সেটিকে বলা হয়েছে। ইতিবাচক নিয়ন্ত্রণ, যেটিকে প্রাকৃতিক বলা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকম্প, মহামারী, দুর্ভিক্ষ, বন্যা প্রভৃতি কারণের জন্য জনসংখ্যার হ্রাস ঘটতে পারে, এবং সেই হ্রাসমান জনসংখ্যা একসময় খাদ্য উৎপাদনের সঙ্গে সমানতা অর্জন করে থাকে। অপরদিকে প্রতিরোধক নিয়ন্ত্রণ, অর্থাৎ এটি ব্যক্তির দ্বারা সৃষ্ট। এটি সাধারণত বিভিন্ন সরকারি নীতি, সামাজিক নীতি বা সামাজিক পরিকল্পনা, পরিবার পরিকল্পনা, প্রজনন নিয়ন্ত্রণমূলক যে ব্যক্তিগত মনোভাব, কৌমার্য প্রভৃতি বিষয়গুলি প্রিভেন্টিভ নিয়ন্ত্রকের মধ্যে পড়ে। এই দুটি যে স্টেপ বা দুটি যে চেক, এই দুটি চেকের কথা ম্যালথাস উল্লেখ করেছিলেন। অপরদিকে ভারতে এই তত্ত্বের গ্রহণযোগ্যতা রয়েছে বর্তমান পরিস্থিতিতে, কারণ ভারতের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা বৃদ্ধির হার প্রত্যেক বছরে 2.3%। সেই অনুপাতে কিন্তু খাদ্যশস্যের বৃদ্ধি হয় না, যার ফলে একসময় ভারতবর্ষেও এই ডিসইকুইলিব্রিয়াম সিচুয়েশন পরিণত হবে বা সৃষ্টি হবে। যেই সিচুয়েশন বা যে স্টেজে এই ঘটনাটি ঘটবে, সেই স্টেজটিকে বলা হয় ম্যালথাসিয়ান ক্যাটাস্ট্রফি। কারণ ভারতবর্ষের একদিকে জনসংখ্যা 2.3 হারে বৃদ্ধি পাচ্ছে ঠিকই, খাদ্যশস্য বৃদ্ধি সেই অনুপাতে হচ্ছে না। অপরদিকে ভারতবর্ষে যে জনগণ, তাদের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং সেটি খুব নিম্নমানের। এই
যে গ্রাফটি এখানে প্রদান করা হয়েছে সেখানে এই অঞ্চলটিকে, অর্থাৎ যে অঞ্চলে খাদ্য উৎপাদন এবং পপুলেশন সমানতা অর্জন করবে, করার পরবর্তী স্টেজে জনসংখ্যা যে পরিমাণে বৃদ্ধি হবে সেই পরিমাণে খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে না বলে এই অঞ্চলটিকে বলা হয় ক্যাটাস্ট্রফি, ম্যালথাসিয়ান ক্যাটাস্ট্রফি। এই ম্যালথাসিয়ান ক্যাটাস্ট্রফি বলতে তিনি বুঝিয়েছেন অদূর ভবিষ্যতে জনসংখ্যা মাত্রাধিক বৃদ্ধি পেলেও খাদ্য উৎপাদন সেই অনুপাতে বৃদ্ধি না পাওয়াতে বিপর্যয় নেমে আসবে এবং সেক্ষেত্রে বিভিন্ন প্রাকৃতিক কারণ, যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক কারণগুলির সৃষ্টি ঘটবে, যেমন মহামারী, দুর্ভিক্ষ, এই সমস্ত সমস্যাগুলো তৈরি হবে এবং যার ফলে সেই ডিসইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে ধীরে ধীরে আবার ভারসাম্য অবস্থায় ফিরে আসবে। ম্যালথাসিয়ান এই তত্ত্বটি প্রদান করে একটি জনসংখ্যার সঙ্গে খাদ্য উৎপাদনের একটি সম্পর্ক প্রদান করেছেন, যেটি আজকের দিনেও প্রাসঙ্গিকতা রয়েছে। থিওরি অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন নিয়ে প্রধানত তিনটি থিওরি বা তত্ত্ব রয়েছে। একটি ম্যালথাস তত্ত্ব, যেটি পূর্ব স্লাইডেই আলোচনা করলাম। অপরটি ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্ব, আর লাস্ট ওয়ান মার্ক্সীয় তত্ত্ব। ডেমোগ্রাফিক যে ট্রানজিশন, সেই শব্দটি প্রথম উল্লেখ করেছিলেন ওয়ারেন এস থমসন 1929 সালে। পরে ইহা ব্যবহার করেন ফ্রাঙ্ক নোটস্টেন 1945 সালে। এই তত্ত্বের মাধ্যমে জনসংখ্যার যে এভলিউশন প্রসেস, সেই এভলিউশন প্রসেসটি জানা যায়। এই তত্ত্বের মূল যে স্বীকার্য বিষয় সেটি হলো জনসংখ্যা বিষয়ক পরিবর্তনের একটি নির্দিষ্ট ধরন রয়েছে। যখন সমাজ গ্রামীণ কৃষিভিত্তিক নিরক্ষর জীবনযাপন থেকে শহরের স্বীকৃত শিল্পোন্নত আধুনিক জীবনযাত্রার দিকে এগোয়, তখন সেই জনস্থানান্তর সংক্রান্ত অবস্থাকে এই তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায় বা ব্যাখ্যা করা হয়ে থাকে। 2006 সালে ক্যাডওয়েল উল্লেখ করেছিলেন জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে মোট 4টি অথবা 5টি স্তর রয়েছে। এই 4টি এবং 5টি স্তরে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে যে উৎপাদন বৃদ্ধি, সেই একটি সম্পর্ক তৈরি হয়, বা বলা যেতে পারে এই 4টি বা 5টি স্তরের মধ্যে দিয়ে উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনসংখ্যার একটি সম্পর্ক পরিলক্ষিত হয়। প্রথম স্টেজে, যেটিকে প্রাক শিল্প যুগ বলা হয়ে থাকে, এই অবস্থাতে দেখা যায় খাদ্যের অভাবে এবং প্রযুক্তিগত বিভিন্ন সমস্যার কারণের জন্য জন্মহারও বেশি থাকে এবং মৃত্যু হারও বেশি থাকে, অর্থাৎ জন্ম মৃত্যু হার প্রায় একই হয়ে থাকে। সেই সমস্ত ক্ষেত্রে যে অর্থনীতি যে বিষয়ের উপর নির্ভরশীল হয়ে থাকে সেটি হচ্ছে কৃষি। উদাহরণ হিসেবে বর্তমানে সোমালিয়া সেই অবস্থায় রয়েছে। অপরদিকে উৎপাদন বৃদ্ধি এবং মৃত্যু হার হ্রাস স্তর, যেটি দ্বিতীয় স্তর বলা হয়ে থাকে, এই স্তরে সাধারণত উন্নতশীল যে সমস্ত দেশগুলি রয়েছে সেই সমস্ত দেশের ক্ষেত্রে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানো হয়েছে এবং যার ফলে কি হয়েছে, মৃত্যু হার হ্রাস পেয়েছে। এই স্তরকে বলা হচ্ছে স্টেজ অফ পপুলেশন এক্সপ্লোশন। উদাহরণ হিসেবে আফগানিস্তান বর্তমানে উল্লেখ করা যেতে পারে। তৃতীয় স্তরে জন্ম বৃদ্ধি হ্রাস স্তর, অর্থাৎ এক্ষেত্রে জন্ম বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হয়ে থাকে এবং বিভিন্ন প্রিভেন্টিভ চেকস ব্যবহার করা হয়ে থাকে করে জন্ম নিয়ন্ত্রণ করা হয়, যেমন পরিবার পরিকল্পনা, স্ত্রী শিক্ষা প্রসার, সামাজিক সংস্কারমূলক যে বিভিন্ন নীতি এর মধ্যে উল্লেখযোগ্য। উদাহরণ হিসেবে মেক্সিকো এবং ভারত এই অবস্থা বা এই স্তরে বর্তমানে রয়েছে। চতুর্থ স্তর সেটি হচ্ছে জন্ম মৃত্যু হার হ্রাস স্তর। এই স্তরে জন্ম মৃত্যু দুটোই কমতে থাকে। এতে জন্মের হার যে রিপ্লেসমেন্ট লেভেল, সেই রিপ্লেসমেন্ট লেভেলের নিচে চলে যায়। উদাহরণ হিসেবে জার্মানি, ইতালি, জাপান, সুইডেন প্রভৃতি দেশগুলি এর উদাহরণ। পঞ্চম স্তর, এই স্তরকে বলা হয় ফার্টিলিটি ট্রানজিশন স্তর। এই স্তরে ফার্টিলিটি রিপ্লেসমেন্টের লেভেলের একটু উপরে বা একটু নিচে অবস্থান করে থাকে। রিপ্লেসমেন্ট স্টেজ কাকে বলা হয়ে থাকে, যখন জন্মহার এবং মৃত্যু হার একই হয়ে থাকে তখন সেই যে স্টেজটিকে বলা হয়ে থাকে রিপ্লেসমেন্ট লেভেল। অর্থাৎ এই স্টেজ থেকে সাধারণত যে ওল্ড এজ পিপল, তাদের মৃত্যুজনিত অবস্থার ফলে যে শূন্যতার সৃষ্টি হয়, সেই শূন্যতা পূরণ করবার জন্য
নিউ জেনারেশন সৃষ্টি হওয়ার প্রয়োজনীয়তা এই স্তরে দেখা যায়। এই হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্ব, অর্থাৎ সবশেষে বলা যেতে পারে ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্বের মধ্যে দিয়ে জনসাধারণ বা বলা যেতে পারে কোনো গ্রামীণ কৃষি নিরক্ষর জনসাধারণ ধীরে ধীরে যখন উন্নত শিক্ষিত আধুনিক জীবনযাত্রার দিকে এগিয়ে যায়, যাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বৃদ্ধি পেতে থাকে, তখন সেই অবস্থাকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন স্তর। এটি সাধারণত 5টি স্তরে বিভক্ত, বা এই ডেমোগ্রাফিক ট্রানজিশন ঘটনাটি 5টি স্তরে ঘটে থাকে। একটি প্রাক শিল্প, একটি উৎপাদন বৃদ্ধি ও মৃত্যু হার হ্রাস স্তর, একটি জন্ম বৃদ্ধি হ্রাস স্তর, একটি জন্ম মৃত্যু হার হ্রাস স্তর এবং একটি ফার্টিলিটি ট্রানজিশন স্তর। এজ কম্পোজিশন অফ দি পপুলেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ বিভিন্ন এজ গ্রুপের জনসাধারণ ভারতবর্ষে কী পরিমাণে রয়েছে এবং ভারতবর্ষের জনসাধারণের বা জনসংখ্যার যে পিরামিড, সেই পিরামিডটি কী শেপের, সে বিষয় নিয়ে এখানে বলা হয়েছে। 2021 সালে ভারতবর্ষের জনসংখ্যার একটি রাফ ডেটা এখানে প্রদান করা হয়েছে, যেখানে বলা হয়েছে 139,34,09,032 জন বর্তমানে ভারতবর্ষের জনসংখ্যা, যার মধ্যে এখানে এজ গ্রুপ বলা হয়েছে 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, এইরকম এজ গ্রুপে ভারতবর্ষের জনসাধারণকে ভাগ করা হয়েছে এবং সেই অনুযায়ী ভারতবর্ষের অর্থাৎ 1 থেকে 4 বছর বয়সী জনসংখ্যা 4.4, 5 থেকে 9 বছর যে বয়সী জনসংখ্যা সেটি 4.4, 10 থেকে 14 বছর বয়সী জনসংখ্যা 4.7। এরকমভাবে এখানে যে পার্সেন্টেজগুলো দেওয়া হয়েছে, সেই পার্সেন্টেজগুলো এই জনসংখ্যার যে এজ গ্রুপ, সেই এজ গ্রুপ অনুযায়ী এই পার্সেন্টেজগুলো এখানে প্রদান করা হয়েছে। এই এই জনসংখ্যার পিরামিড যেটি এখানে গঠন দেখানো হয়েছে, সেটি সাধারণত নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটি পরিবর্তন হয়ে থাকে, কারণ জন্ম মৃত্যুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইহা পরিবর্তন হয়ে থাকে। ভারতীয় পিরামিডের এই যে নিম্ন অংশটি সাধারণত এই অঞ্চলটি সাধারণত স্থূল হয়ে থাকে। এই অঞ্চলে স্থূল হওয়ার কারণ হচ্ছে এই অঞ্চলে যে ভারতবর্ষের জনসাধারণ সেটি সাধারণত শিশু এবং যুবকের সংখ্যায় এই এজ গ্রুপে বেশি, বা বলা যেতে পারে এই পিরামিডে শিশু এবং যুবক সম্প্রদায়ের জনগণ দ্বারা এই অঞ্চলটি গঠিত বা এই পিরামিড অংশটি গঠিত, যার জন্য এটি স্থূল আকার হয়েছে। এবং যেহেতু ভারতবর্ষের যে জনসংখ্যা তার মধ্যে শিশু এবং যুবক সম্প্রদায়ের সংখ্যা বেশি, তাই ভারতবর্ষের যে স্ট্যান্ডার্ড ওয়ার্কিং এজ গ্রুপ এই যুবক সম্প্রদায়কে ধরা হয়ে থাকে, সেটি 15 থেকে 64 বছর বয়স পর্যন্ত জনসাধারণ, এবং যেটি ভারতবর্ষ যে এজ গ্রুপে ভারতবর্ষ পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা এই এজ গ্রুপেই ভারতবর্ষে অবস্থিত। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে 15 থেকে 64 বছর বয়স্ক জনসাধারণের সংখ্যা অনেক বেশি, এবং যেটি ভারতবর্ষকে পৃথিবীর ইয়ং নেশন হিসেবে বিবেচনা করা হয়েছে যার জন্য। এবং 2020 সালে ভারতবর্ষের জনসাধারণের গড় বয়স মাত্র 29 বছর। ফলে ভারতবর্ষের ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড সেটি এই 29 বছর বয়স্ক হওয়ার জন্য এটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। 2040 সালে ভারতের জনসংখ্যা আনুমানিক 15 থেকে 64 বছর বয়সের যে জনসংখ্যা সেটি 900 মিলিয়ন হবে এবং চীনের হবে 730 মিলিয়ন। অর্থাৎ এক্ষেত্রে ওয়ার্কিং এজ যে পপুলেশন ভারতবর্ষে সেটা 2040 সালে চায়নাকে ক্রস করে বেরিয়ে যাবে। ভারতবর্ষের যে জনসংখ্যা পিরামিড, সেই জনসংখ্যা পিরামিড থেকে ডেমোগ্রাফিক ট্রানজিশন বোঝায় এবং অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা এই পিরামিড থেকে উপলব্ধি করা যায়। এছাড়া ভারতবর্ষে বর্তমানে ওয়ার্কিং এজ যেটি 15 থেকে 64 বছরের মধ্যে অবস্থিত, তার সংখ্যা 650 মিলিয়ন, যেখানে চীনের 830 মিলিয়ন, কিন্তু সেটি 2040 সালে চীনকে অতিক্রম করে 900 মিলিয়ন হবে, চীনের হবে 730 মিলিয়ন। এখন প্রশ্ন আসতে পারে যে ওয়ার্কিং এজ পপুলেশন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কিভাবে ত্বরান্বিত করে থাকে। ওয়ার্কিং এজ পপুলেশন এক্ষেত্রে যেহেতু ওয়ার্কিং এজ পপুলেশনের সংখ্যাটা বেশি বা পার্সেন্টেজ বেশি, যার জন্য ভারতবর্ষের যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রে নতুন নতুন যে এমপ্লয়মেন্ট পোটেনশিয়ালিটি, সেই এমপ্লয়মেন্ট পোটেনশিয়ালিটি সৃষ্টি হবে, এবং সৃষ্টি হলেই সেক্ষেত্রে অর্থনীতি সেখান থেকে কিছু জিডিপি অর্জন করতে পারবে। সেই জন্য ওয়ার্কিং এজ পপুলেশনের সংখ্যা যদি বেশি হয়, তাহলে সেই দেশের অর্থনীতিতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি কারণের জন্য, অর্থাৎ ওয়ার্কিং এজের যে জনসংখ্যা সেটি বৃদ্ধি হওয়ার জন্য সেই দেশের যে জাতীয় আয় সেটি বৃদ্ধি হবে, কারণ
সেই ওয়ার্কিং এজ পপুলেশন বেশি হলে পরে ডিপেন্ডেন্ট যে পার্সন বা পপুলেশন, সেই ডিপেন্ডেন্ট পপুলেশনের পরিমাণ অনেক কম হবে। এই কারণে ভারতবর্ষের অর্থনীতিতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের প্রভাব পজিটিভ আকার ধারণ করবে। ডেমোগ্রাফিক অ্যাট্রিবিউটস, এটি যে কতগুলো বিষয় নিয়ে গঠিত সেটি হচ্ছে বার্থ রেট অর্থাৎ জন্মের হার, ডেথ রেট বা মৃত্যু হার, ফার্টিলিটি রেট বা প্রজনন হার এবং লিটারেসি রেট বা সাক্ষরতার হার। এই বিষয়গুলি ডেমোগ্রাফিক অ্যাট্রিবিউটস বলা হয়ে থাকে। বার্থ রেট, যেটি রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া 2018 সালে বার্থ রেট এবং ডেথ রেট নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে যে 2018 সালে জন্মহার ছিল ভারতবর্ষের 20, অর্থাৎ 1000 জনসাধারণের মধ্যে ভারতবর্ষের জন্মহার 20। রাজ্যের মধ্যে এই জন্মহারে প্রথম স্থানাধিকার রয়েছে বা স্থানাধিকারী হয়েছে বিহার, যেটি 26.2। অপরদিকে সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে 11.2 এবং পশ্চিমবঙ্গে এর হার 15। এটি সাধারণত প্রতি 1000 জন ভিত্তিতে ইহা পরিসংখ্যান প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ 1000 জনের মধ্যে কজন জন্মগ্রহণ করে থাকে নির্দিষ্ট বছরে, 1000 জনের মধ্যে ভারতবর্ষে মৃত্যুর হার কজন সেটি এখানে দেখানো হয়ে থাকে। 18 সালে ভারতবর্ষের মৃত্যু হার ছিল 6.2 প্রতি 1000 জনে এবং সবচেয়ে বেশি মৃত্যু হার ছত্তিশগড়, যেটি 8 জন হাজারে, সবচেয়ে কম দিল্লি, যেটি 3.3 হাজার জনের মধ্যে, এবং পশ্চিমবঙ্গে এই হার 5.6 হাজার জনের মধ্যে। ইনফ্যান্ট মর্টালিটি রেট 18 সালে যেটি বলা হয়েছে শিশু মৃত্যুর হার প্রতি 1000-এ 32 জন, এবং সবচেয়ে বেশি যে রাজ্যে এই শিশু মৃত্যু হয়ে থাকে সেটি মধ্যপ্রদেশ, 1000 জনের মধ্যে 48 জন, এবং সবচেয়ে কম রয়েছে নাগাল্যান্ড, যেটি 4 জন 1000 জনের মধ্যে। পশ্চিমবঙ্গে এই হার 22 জন প্রতি 1000 জনের মধ্যে। ফার্টিলিটি রেট, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া যেটি 2017 সালে রিপোর্ট রিলিজ করেছে এই বিষয়ে, তাতে বলা হয়েছে ভারতবর্ষের যে ফার্টিলিটি রেট বা প্রজনন হার সেটি 2.2, যা রিপ্লেসমেন্ট যে লেভেল সেটি 2.1, সেটি থেকে সামান্য কিছু বেশি। ইহা প্রতি 1000 জন যে মহিলা, সেই প্রতি 1000 জন মহিলা যেটি 15 থেকে 49 বছর বয়সী, তাদের ক্ষেত্রে প্রতি যে কজন সন্তান বা প্রতি 1000 জন মহিলার যে কজন সন্তান রয়েছে তার যে হিসাব, সেই হিসাবটির দ্বারাই ফার্টিলিটি রেট নির্ণয় করা হয়ে থাকে। এখানে একটি ইকুয়েশন প্রদান করা হয়েছে, TFR অর্থাৎ টোটাল ফার্টিলিটি রেট ইকুয়াল টু সিগমা ASFR A, অর্থাৎ এ স্পেসিফিক ফার্টিলিটি রেট। এখানে স্মল এ এখানে এজ গ্রুপকে উল্লেখ করা হয়েছে। এই এজ গ্রুপ হচ্ছে 15 থেকে 49। প্রত্যেক বছরে এই এজ গ্রুপের মধ্যে প্রতি 1000 জনের মহিলার পিছু যে কজন সন্তান রয়েছে তার যে সংখ্যা, সেই সংখ্যাকেই বলা হয়ে থাকে TFR। এটি সবচেয়ে বেশি যে রাজ্যে রয়েছে সেটি হচ্ছে বিহার 3.2, এবং সবচেয়ে কম অন্ধ্রপ্রদেশ, এবং পশ্চিমবঙ্গে রয়েছে 1.6। লিটারেসি রেট, 75তম এনএসও সার্ভে থেকে, যেটি 2017-18 সালের প্রকাশ হয়েছে, সেই অনুযায়ী ভারতবর্ষে মোট সাক্ষরতার হার 77.7%, শহরে সেটি 87.7%, গ্রামে সেটি 73.5%, এবং পুরুষ 84.7% এবং মহিলা 70.3%। সবচেয়ে বেশি শিক্ষিত রয়েছে কেরলে এবং সবচেয়ে কম শিক্ষিত রয়েছে অন্ধ্রপ্রদেশে। এই ডেমোগ্রাফিক অ্যাট্রিবিউটের মধ্যে দিয়ে ভারতবর্ষের যে জন্মহার এবং মৃত্যুহার এবং সঙ্গে ফার্টিলিটি রেট ও লিটারেসি রেট কি সে সম্বন্ধে তথ্য প্রদান করা হয়ে থাকে বা তথ্য সম্বন্ধে ধারণা লাভ করা যায়। এখানে ছোট্ট টেবিলের মধ্যে দিয়ে এই বিষয়টিকে সংক্ষিপ্তভাবে বোঝানো হয়েছে, যেখানে বলা হয়েছে 2018 সালে হিসাব অনুযায়ী প্রতি 1000 জন ব্যক্তির পিছু 20 জন শিশু জন্মগ্রহণ করে থাকে, আর প্রত্যেক 1000 জন
জনসংখ্যা পিছু 6.2 জন ব্যক্তি মারা যান এবং প্রত্যেক 1000 জন শিশুর জন্মের মধ্যে অর্থাৎ প্রত্যেক 1000 জন শিশু জন্মালে 32 জন শিশু তার মধ্যে মৃত্যু লাভ করে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড জিনিসটি কি? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে তার সম্বন্ধে কিছু পরিসংখ্যান ভারতবর্ষের এখানে দেওয়া হয়েছে। যেটি 2018-19 সালের ইকোনমিক সার্ভে রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সেটি চরম শিখরে পৌঁছবে 2041 সালে, যখন 20 থেকে 59 বছর বয়স্ক যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, যেটিকে ওয়ার্কিং এজ গ্রুপ বলা হয়ে থাকে, সেই জনসংখ্যা 59% হবে। বর্তমানে এই 15 থেকে 59 বছর বয়সী জনসংখ্যা 62.5%, যা 2036 সালে হবে 65%। ভারতবর্ষের ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ডের সুফল সেটি শুরু হয়েছে 2005-06 সাল থেকে এবং যেটি চলবে 2055 থেকে 56 সাল পর্যন্ত। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি? ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে টার্ম, সেই টার্মটি প্রথম উচ্চারণ করেছেন ডেভিড ব্লুম। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সংজ্ঞা ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড প্রদান করেছে, যেখানে বলা হয়েছে ওয়ার্কিং এজ যে পপুলেশন, যেটি 15 থেকে 64 বছর বয়স্ক ব্যক্তি, তাদের পরিমাণ যদি নন ওয়ার্কিং যে পপুলেশন রয়েছে বা যারা ডিপেন্ডেন্ট পপুলেশন, যারা বা ডিপেন্ডেন্ট যে সমস্ত পার্সন রয়েছে, সেই সংখ্যাকে যদি ওয়ার্কিং এজ পপুলেশন ছাড়িয়ে যায়, তার ফলে অর্থনৈতিক যে উন্নয়নের সম্ভাবনা বৃদ্ধি পায়, সেই অবস্থাকেই বলা হয়ে থাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই অর্থনীতিতে ইউএনপিএফ যে তথ্য প্রদান করেছে ভারতবর্ষের ক্ষেত্রে, সেটি হলো ভারতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ 2005-06 সাল থেকে 2055-56 সাল পর্যন্ত ব্যাপ্ত থাকবে এবং ভারতে এই সুযোগ বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থাতে প্রাপ্ত হবে জনসংখ্যার নিরিখে। এর সুফল পাওয়ার জন্য ভারতবর্ষ একাধিক বিষয় গ্রহণ করেছে, যেমন 2022 সালের মধ্যে এনএসডিসি অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে প্রায় 500 মিলিয়ন ব্যক্তিকে দক্ষ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং হায়ার এডুকেশন ফিন্যান্স এজেন্সি স্থাপন করা হয়েছে। স্টার্ট আপ এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়াও একাধিক সরকারি প্রকল্প গৃহীত হয়েছে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা প্রাপ্তির জন্য। অর্থনীতিতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেভাবে সুফল প্রদান করে থাকে সেটি হলো এর দ্বারা শ্রমজীবী সংখ্যা বৃদ্ধি পায় এবং তার ফলে দেশের উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়া মানব উন্নয়নের বিনিয়োগ বৃদ্ধি পাবে, যা পক্ষান্তরে দেশীয় আয় বৃদ্ধিতে সাহায্য করবে। এছাড়া মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে অর্থনীতিতে এবং সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে, কারণ এক্ষেত্রে ডিপেন্ডেন্সি রেট অর্থাৎ ডিপেন্ডেন্ট পার্সনদের সংখ্যা কম হবে বলে এখানে ওয়ার্কিং এজ গ্রুপের দ্বারা যে অর্থ ইনকাম হয়ে থাকে বা আয় হয়ে থাকে, সেটি কিছুটা খরচ হওয়ার পরে বেশিরভাগটাই সঞ্চয় হয়ে থাকে, যা পক্ষান্তরে ইনভেস্টমেন্ট আকারে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা গ্রহণ করে থাকে অর্থনৈতিক উন্নতিতে। একটি উন্নত অর্থনীতিতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড প্রায় 15% জাতীয় আয় বৃদ্ধি করে থাকে। বিশ্বে প্রথম এর সুফল পেয়েছে জাপান। এই সুবিধা 1964 সাল থেকে 2004 সাল পর্যন্ত জাপান লাভ করেছে। এই হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এবং সে বিষয়ে ভারতবর্ষের গৃহীত ব্যবস্থাবলী এবং ভারতবর্ষ যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে স্টেজ, সেই স্টেজের মধ্যে দিয়ে 2005-06 সাল থেকে চলছে, যেটি চলবে 2055 এবং 56 সাল পর্যন্ত। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইউএনডিপি 2020 সালে যে মানব উন্নয়ন সূচক প্রকাশ করেছে, তাতে ভারতের স্থান 131তম এবং নরওয়ে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। ইউএনডিপি যে সমস্ত সূচক প্রকাশ করে থাকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ছাড়াও, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স এবং জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে যে তিনটি বিষয়কে নির্ণায়ক হিসেবে ধরা হয়ে থাকে সেটি হলো লং অ্যান্ড হেলদি লাইফ, নলেজ অর্থাৎ অ্যাক্সেস টু নলেজ, এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং। লং অ্যান্ড হেলদি যে লাইফ, সেই লাইফটি আবার সাধারণত লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ 80 এবং
লাইফ এক্সপেক্টেন্সি যে ইন্ডেক্স, এই দুটি বিষয়ের উপর এই হেলদি লাইফ এবং লং লাইফটি নির্ভর করে থাকে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে অ্যাভারেজ বেঁচে থাকার ক্ষমতা বা যেটাকে বলা হয়ে থাকে গড় আয়ু, সেই গড় আয়ু যদি বৃদ্ধি পায় তাহলে বলা যেতে পারে সেই দেশে লং এবং হেলদি লাইফ রয়েছে, এবং সেটি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের একটি সূচকের ভূমিকা পালন করে থাকে। এছাড়া অ্যাক্সেস টু নলেজ, যেখানে দুটি বিষয়কে নির্ণায়ক ধরা হয়ে থাকে, একটি হচ্ছে এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং, অর্থাৎ একজন ব্যক্তি সর্বাধিক কত বছর পর্যন্ত বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে সংযুক্ত হয়েছে, এবং মিন ইয়ার অফ স্কুলিং, অর্থাৎ গড় স্কুলিং বা বিদ্যালয়ে তার যাবার পরিমাণ কত বা কত বছর পর্যন্ত গড় সে স্কুলে গিয়েছে, সেই বিষয় দুটিকে এই অ্যাক্সেস টু নলেজের মধ্যে ধরা হয়ে থাকে। এর দ্বারা এডুকেশন ইন্ডেক্স নির্ণয় করা হয়ে থাকে, যেটি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের একটি অংশ। অপরদিকে ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেখানে গ্রস ন্যাশনাল ইনকাম যেটি, সেটি পার ক্যাপিটা গ্রস ন্যাশনাল ইনকাম কত একটি দেশের, তার উপর ডিপেন্ড করে জিএনআই ইন্ডেক্স স্থাপন করা হয়ে থাকে। এই তিনটি ইন্ডেক্সকে যুক্ত করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স গঠন করা হয়ে থাকে। অর্থাৎ একটি হলো লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, একটি এডুকেশন ইন্ডেক্স, একটি জিএনআই ইন্ডেক্স। অর্থাৎ এই তিনটি ইন্ডেক্সের ক্ষেত্রে যে দেশ যতটা এগিয়ে, সেই দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ততটা পরিমাণে স্ট্রং, বা সেই দেশ ততটা পরিমাণে এগিয়ে রয়েছে। ভারতবর্ষের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে অবস্থা বর্তমানে কি রয়েছে, যেখানে বলা হয়েছে সামগ্রিকভাবে ভারতবর্ষের মানব উন্নয়ন সূচকের মান 0.645, যা ভারতকে মাঝারি মানব উন্নয়ন শ্রেণীতে বসিয়েছে। 1990 থেকে 2019 সাল পর্যন্ত ভারতের এই মান 0.429 থেকে বেড়ে হয়েছে 0.645, যা প্রায় 50% বৃদ্ধি ঘটিয়েছে। ভারতবর্ষের যে মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট, সেটি প্রায় 50% বৃদ্ধি পেয়েছে 1990 সালের তুলনায় 2019 সালে। লং এবং হেলদি লাইফের ক্ষেত্রে 2019 সালে ভারতবর্ষের যে গড় আয়ু বা লাইফ এক্সপেক্টেন্সি, সেটা বেড়ে হয়েছে 69.7 ইয়ার্স, এবং অ্যাক্সেস টু নলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে মোট সময় অতিবাহিতের পরিমাণ বা এক্সপেক্টেড স্কুলিং ইয়ার অফ স্কুলিং, সেটি 12.2 ইয়ার্স, অর্থাৎ একজন ব্যক্তি গড়ে 12.2 বছর পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষা অর্জন করেছেন। এছাড়া ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, 2019 সালে ভারতীয়দের মাথাপিছু আয় বেড়ে হয়েছে $6,681, যা 1990 সালের তুলনায় প্রায় 273.9% বা 273.9% বৃদ্ধি হয়েছে। এছাড়া অন্যান্য ইন্ডেক্সে ভারতবর্ষের যে অবস্থা, তাতে IHDI ভারতের মান 0.537, এবং GDI ভারতবর্ষের মান 2019 সালে 0.820, GIIA ভারতবর্ষের র্যাঙ্ক 19 সালে 123, এবং মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অনুযায়ী ভারতবর্ষে 27.9% ব্যক্তি বিবিধ কারণের জন্য গরিব যে স্তর, সেই গরিব স্তরে অবস্থান করছে বা গরিব হিসেবে তারা বিবেচিত হয়। এই সংক্রান্ত বিষয়ে সর্বশেষ যে টপিকটি আলোচনা করব, সেটা হচ্ছে পপুলেশন পলিসি, অর্থাৎ ভারতবর্ষের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে একাধিক পরিকল্পনাকালে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিশ্বে ভারতবর্ষেই প্রথম একটি দেশ, যে দেশে 1952 সালে পপুলেশন কন্ট্রোল প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে, যার ফলশ্রুতিতে ফ্যামিলি প্ল্যানিং যে বিষয়টি, সেই বিষয়টি গৃহীত হয়েছে, এবং যার মূল লক্ষ্যই ছিল পরিবার পরিকল্পনার মধ্যে দিয়ে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা। বিভিন্ন সময়ে যে নীতিগুলি গৃহীত হয়েছে, যেটি 52 সালে প্রথম শুরু হয়েছে প্রথম পরিকল্পনার মধ্যে পপুলেশন কন্ট্রোল প্রোগ্রাম, এরপরে 1965 সালে যেটি তৃতীয় পরিকল্পনা কাল মধ্যে রচিত হয়েছে স্টেরিলাইজেশন প্রোগ্রাম, যেতে কপার টি টেকনিক ব্যবহার করা হয়েছিল, যেটি 1965 সালে এই প্রোগ্রামটি প্রথম সূচনা হয়। এই পরিকল্পনাকালেই ভারতবর্ষে প্ল্যানিং ডিপার্টমেন্ট, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট স্থাপিত হয়। এছাড়া 1976 সালে যেটি পঞ্চম পরিকল্পনা কাল, সেই সময় ন্যাশনাল পপুলেশন পলিসি ঘোষিত হয়। এই সময়ে সারদা অ্যাক্ট 1929 সালে যে সারদা অ্যাক্ট, সেই সারদা অ্যাক্টে যে বিবাহের বয়স, সেই বিবাহের বয়স ছেলেদের ক্ষেত্রে বাড়িয়ে করা হয় 21 বছর, মেয়েদের ক্ষেত্রে বাড়িয়ে করা হয় 18 বছর।
1977 সালে ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। 2000 সালে নিউ ন্যাশনাল পপুলেশন পলিসি গৃহীত হয়েছে, যদিও তার প্রেক্ষাপটে যে কমিটি গঠন হয়েছিল সেটি 1993 সালে গঠিত হয়েছিল। এম.এস. স্বামীনাথন ছিলেন তার চেয়ারম্যান এবং এই কমিটিটি 1994 সালে রিপোর্ট পেশ করে থাকে এবং সেই রিপোর্টটি দুই হাউসের দ্বারা পাশ হয়ে সেটি গৃহীত হয় 2000 সালে। এবং এতে যে বিষয়গুলিতে মুখ্যভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে সেটি হলো মহিলাদের শিক্ষা প্রদান, জন্মনিরোধক পিলের ব্যাপক ব্যবহার এবং দক্ষিণ ভারতের যে রাজ্যগুলি যে পদ্ধতি অবলম্বন করে জন্ম নিয়ন্ত্রণ সম্ভব করেছে সেই নীতিকে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার প্রকল্প এই নিউ ন্যাশনাল পপুলেশন পলিসিতে গৃহীত হয়েছিল। তবে বর্তমানে পপুলেশন কন্ট্রোল বিল 2019 সালে একটি বিল রাজ্যসভায় উত্থাপন করা হয়েছে, যদিও সেই পপুলেশন কন্ট্রোল বিল 2019 সালের যেটি উত্থাপন করা হয়েছে রাজ্যসভায় সেটি এখনো অ্যাক্টে পরিণত হয়নি। এই হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন সময়ে গৃহীত পপুলেশন পলিসি এবং সেই পপুলেশন পলিসি নিরিখে বিভিন্ন সময়ে ভারত সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে, যেটি ভারতবর্ষের পপুলেশনকে নিয়ন্ত্রণে আনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।